আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা 11 অধ্যায়ের অ্যালডিহাইড টপিকের উপর যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছে সেই এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করব। তো তাহলে দেখো ফার্স্ট কোশ্চেন, কোনটি অ্যালডিহাইড মূলক, অর্থাৎ কোন মূলক দ্বারা আমরা অ্যালডিহাইডকে চিনতে পারবো? তো আমরা জানি সিএইচও, কোনো যৌগের শেষে যদি সিএইচও মূলক থাকে তাহলে সেই সিএইচও মূলক দেখে আমরা অ্যালডিহাইডকে চিনতে পারবো। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি হবে গ নাম্বার। আচ্ছা, যাচ্ছি আমরা নেক্সট প্রশ্ন। কি বলছে দেখো, ফরমালিন হলো মিথানল এর 40% জলীয় দ্রবণ, অর্থাৎ ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে কি বলে? ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, ফরমালিনে শতকরা কত ভাগ পানি থাকে? ফরমালিনে শতকরা কত ভাগ পানি থাকে? তো দেখো, আগের প্রশ্নটা কিন্তু আমি অলরেডি বলেই দিয়েছিলাম, বা আগের প্রশ্নটা আমার অলরেডি বলাই ছিল যে মিথানলের 40% জলীয় দ্রবণ, তার মানে 100 ভাগের মধ্যে 40 ভাগ থাকবে মিথানল। ঠিক আছে, তাহলে আর 60 ভাগ কি থাকবে? পানি থাকবে, তাই না? 60 ভাগ। তাহলে সঠিক অ্যান্সারটি কত হবে? গ নাম্বার, যে 60 ভাগ পানি থাকবে। আচ্ছা, গেল এটা। এরপরে CH3CHO জায়মান অক্সিজেন প্লাস এক্স। এখন এখানে বলছে এখানে এক্স যৌগটি কে? সো অ্যালডিহাইডের সাথে যদি জায়মান অক্সিজেন দিয়ে বিক্রিয়া ঘটানো হয় তাহলে সেটা কি হবে? জৈব অ্যাসিড হবে না বলতো? CH3, তখন কি হবে? CH3COOH। তাহলে জৈব অ্যাসিড। এখন বলতেছে এই এক্স যৌগটি বা ইথানোয়িক অ্যাসিড খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয়। ভিনেগারের মূল উপাদান, ঠিক আছে, ভিনেগারের মূল উপাদান ইথানোয়িক অ্যাসিড। তাহলে এটা সত্য কথা, নাম্বার 1। নাম্বার 2, এখানে বলতেছে যে শক্তিশালী অ্যাসিড হিসেবে কাজ করে, এটা মিথ্যা। এটা যেহেতু জৈব অ্যাসিড মানে কি বলতো? এটা দুর্বল অ্যাসিড। জৈব অ্যাসিড মানে কি হবে? এটা হবে একটা দুর্বল অ্যাসিড। জৈব অ্যাসিড মানে এটা হবে একটা দুর্বল অ্যাসিড। আর 3 নাম্বার, COOH মূলক বিশিষ্ট জৈব যৌগ, এটা সত্য। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে COOH মূলক বিশিষ্ট COOH মূলক বিশিষ্ট জৈব যৌগকে আমরা এখানে দেখতে পাচ্ছি। সো তাহলে 1 এবং 3 সঠিক। দ্যাট মিনস এখানে কত হবে? এখান থেকে আমরা পাবো সেটা খ নাম্বার। খ নাম্বার। আচ্ছা, এবারে যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো, নেক্সট কোশ্চেনে আমাদেরকে কি বলতেছে? ওকে, তো সেম বিক্রিয়া ইথানল প্লাস অক্সিজেন, তাহলে মানে এখান থেকে জেড হবে ইথানোয়িক অ্যাসিড। আগের যে বিক্রিয়াটা পেয়েছিলাম CH3COOH, হয়তো অপশনগুলো আমাদের ভিন্ন ভিন্ন। তাহলে এখানে প্রথমটা বলতেছে যে জেড যৌগটি COOH মূলক সম্বলিত, সত্য এটা, তাই না? ভিনেগার তৈরিতে ব্যবহৃত হয়, এটাও সত্য। আচ্ছা, 3 নাম্বার বলতেছে জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত, এটা মিথ্যা। সম্পূর্ণ কথাটাই মিথ্যা, কেননা ইথানোয়িক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড। হিসাব করে দেখা যায় যে 1000, মানে আমরা যদি 1000টা ইথানোয়িক অ্যাসিড অণু নেই, এর মধ্যে 996টাই কিন্তু ভাঙে না বা অবিয়োজিত অবস্থায় থেকে যায়। তাহলে বিয়োজন হয় কয়টার? 4টার। সো এটা কি খুব বেশি? না। তো সম্পূর্ণ কথাটা মিথ্যা, সেই জন্য 111 সঠিক অ্যান্সার কত হবে? 111 সঠিক অ্যান্সার হবে ক নাম্বার। 111 সঠিক অ্যান্সার কত হবে? 111 সঠিক অ্যান্সার হবে ক নাম্বার। ওকে, সো গেল এইটুকু। আচ্ছা, সো আমরা যাচ্ছি এর পরবর্তী কোশ্চেনগুলোতে। দেখো, সেম কোশ্চেন। দেখো, আমাদের ইথানঅ্যালডিহাইড প্লাস জার্মান অক্সিজেন, তো এই যৌগ হবে ইথানোয়িক অ্যাসিড। এই যৌগ হবে কি বলতো? ইথানোয়িক অ্যাসিড। বিক্রিয়া সেম। খেয়াল করো, 3টা প্রশ্ন যে আমরা সলভ করলাম, 3টা প্রশ্নের বিক্রিয়া সেম, বাট অপশনগুলো ভিন্ন ভিন্ন। সো অপশন ভিন্ন যেহেতু, তাহলে আমাদেরকে একটু ভিন্ন ভিন্ন আঙ্গিকে কি করতে হবে? ট্রাই করতে হবে। আচ্ছা, তাহলে এখানে কি বলতেছে? উদ্দীপকের এই যৌগটি লাল লিটমাসকে নীল করে। এটা মিথ্যা। দেখো, অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। যেহেতু এটা একটা অ্যাসিড, এ কি করবে? নীল লিটমাসকে লাল করবে। লাল লিটমাসকে কিন্তু কখনোই নীল করবে না। ওকে, তো তাহলে আমাদের প্রথমটা মিথ্যা। ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, এটা সত্য। অ্যাসিড কি করতে পারে? ধাতুর সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। এখন দেখো, যদি তুমি এটাকে সোডিয়ামের সাথে বিক্রিয়া করো, ঠিক আছে, সোডিয়ামের সাথে বিক্রিয়া করো, এটাও 2 অণু নাও, এটাও 2 অণু নাও, তখন কি উৎপন্ন হবে? তখন উৎপন্ন হবে এরকম যে CH3 COONA প্লাস হাইড্রোজেন গ্যাস। এই যে এভাবে তৈরি করতে পারবো। সো যে কোনো ধাতু বা যে কোনো সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। সোডিয়াম আসবে হাইড্রোজেনের জায়গায়, হাইড্রোজেন যাবে সোডিয়ামের জায়গায়। সো দুইটা হাইড্রোজেন মিলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারবে। আচ্ছা, খাবার তৈরিতে এবং খাদ্য সংরক্ষণে ব্যবহার করা হয়। হ্যাঁ, বেকিং সোডা, ভিনেগার দিয়ে আমরা কি করতে পারি? ভিনেগার দিয়ে আমরা
সরি ইথানোয়িক অ্যাসিড দিয়ে আমরা ভিনেগার তৈরি করতে পারি, ইথানোয়িক অ্যাসিড দিয়ে আমরা ভিনেগার তৈরি করতে পারি। সো এখানে এটাও সত্য, 3, 2 এবং 3 সঠিক। দ্যাট মিনস আমরা গ নাম্বারের সাথে এগ্রি করব, গ নাম্বারের সাথে এগ্রি করব। আচ্ছা নেক্সট বিক্রিয়াটা একটু ফলো করো তো, দেখো কি বলতেছে। নেক্সট বিক্রিয়া বলতেছে যে প্রোপাইন প্লাস পানি এ যৌগ, প্রোপাইন প্লাস পানি এ যৌগ। তাহলে এই যৌগটা কি হতে পারে বলো তো? ফর্মালডিহাইড, তাই না? মানে ফর্মালডিহাইড না, অ্যালডিহাইড, অ্যালডিহাইড। তাহলে দুইটা হাইড্রোজেন আসবে এখানে আর অক্সিজেনটা যাবে এই জায়গাতে। তাহলে কি হয়, উৎপন্ন কি হয় দেখো, উৎপন্ন হচ্ছে CH3 কোনো রূপ চেঞ্জ নাই, এখানে C আছে দুইটা হাইড্রোজেন, তাহলে ওকে দাও CH2, দুইটা হাইড্রোজেন আসবে CH2, আর এখানে CH এর সাথে অক্সিজেন আসতেছে, তাহলে উৎপন্ন হবে CHO, CHO। তাইলে আমাদের প্রথম কথা হচ্ছে এই যৌগটি একটি অ্যালডিহাইড। এখন বলতেছে এই যৌগটির সাধারণ সংকেত কোনটি? দেখো CHO মূলক যেহেতু আছে, তাহলে এখান থেকে সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার, CnH2n+1 বন্ধন CHO, অ্যালডিহাইড মূলকের সাধারণ সংকেত। আচ্ছা আমরা যাচ্ছি এর পরবর্তী প্রশ্নে, কি বলতেছে দেখো, ফরমালিনের মূল উপাদানের কার্যকরী মূলক কোনটি? ফরমালিনের মূল উপাদানের কার্যকরী মূলক হবে CHO, CHO। আচ্ছা এবারে ফরমালিনে আয়তন হিসেবে কি পরিমাণ মিথানল থাকে? ফরমালিনে আয়তন হিসেবে কি পরিমাণ মিথানল থাকে? 40%। আমরা জানি যে ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ, যেহেতু 40% জলীয় দ্রবণ, তাহলে এখানে কি হবে, অবশ্যই অপশন ক হবে, প্রথম অপশনটি আমরা অ্যান্সার হিসেবে নিব। নেক্সট দেখো কি বলতেছে, এখানে একটা উদ্দীপক বলতেছে যে একটি যৌগ এর মধ্যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পরিমাণ যথাক্রমে 60, হাইড্রোজেন এত এবং এত % দেওয়া আছে, আণবিক ভর 60। যৌগটিতে সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা জারিত করলে শেষ ধাপে বি যৌগ উৎপন্ন হয়। এই যৌগটি আসলে কে? এখন এটা আসলে একটু লং প্রসেস, দেখো খেয়াল করো। আমরা এখানে যে কাজটা করতে পারবো, একটু কাজ করব, 60কে ডিভাইড করব আমরা কত দিয়ে? 12 দিয়ে, কার্বনের ভর দিয়ে। তারপরে হাইড্রোজেনকে ডিভাইড করো 1 দিয়ে, আর অক্সিজেনকে ডিভাইড করো কত দিয়ে? অক্সিজেনকে ডিভাইড করো 16 দিয়ে। তাহলে এখান থেকে আমরা কিছু ফলাফল পাবো। ওকে, তাহলে দেখো ডিভাইড করব আমরা। তো ডিভাইড করার পরে 60%কে কার্বনের ভর দিয়ে ডিভাইড করলে কার্বনের ভ্যালু আসছে 5, হাইড্রোজেনের ভ্যালুকে 1 দ্বারা ডিভাইড করলে সেম ভ্যালুই পাচ্ছি 13.33, আর অক্সিজেনের 26.67%কে যখন আমরা কাজ করব, মানে যখন আমরা ডিভাইড করব 16 দিয়ে, তখন ভ্যালু আসছে 1.66। তাহলে আমরা দ্বিতীয় ধাপে তিনটার ফলাফল পেয়ে গেলাম। এবারে কাজ কি বলতো, এই তিনটা ফলাফলের মধ্যে সব থেকে ছোট কোনটা? অক্সিজেনটা না? তাহলে এইটাকে মানে ডিভাইড করব 1.66 দিয়ে, এটাকেও ডিভাইড করব 1.66 দিয়ে, এটাকেও ডিভাইড করব 1.66 দিয়ে। তাহলে লাস্টেরটা অ্যান্সার আসবে 1। আর দেখি আমরা 5 ডিভাইডেড বাই 1.66 কত অ্যান্সার আসে? 3। আর হাইড্রোজেন কত আসতেছে? হাইড্রোজেন আসতেছে 13.33 ভাগ 1.66, 8। ওকে, তাহলে আমরা এখান থেকে একটা ফলাফল পাচ্ছি, কার্বনের ভ্যালু পাচ্ছি 3, হাইড্রোজেনের ভ্যালু পাচ্ছি 8, অক্সিজেনের ভ্যালু পাচ্ছি 1। তাহলে দেখো C3H8O এরকম একটা ভ্যালু পাচ্ছি। এখন বলতেছে আণবিক ভর 60। তাহলে এখন এই জায়গাটুকুর একটা আণবিক ভর যদি আমরা হিসাব করি, এই জায়গাটুকুর বা এই অংশটুকুর একটা আণবিক ভর যদি আমরা হিসাব করি, তাহলে আমরা কি পাবো বলতো? কার্বন কয়টা? কার্বন রয়েছে 3টা, তাহলে 3 × 36। হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন 8টা, তাহলে হাইড্রোজেন 8টা মানে কত হবে? 36 আর 8 44, 44 16 কত হয়? 60। তার মানে কি এইটাই আমাদের ফাইনাল অ্যান্সার। এই যে আমরা যে অ্যান্সারটা পেয়েছিলাম C3H8O। এখন দেখো তো এটা কার সাথে ম্যাচিং হচ্ছে? ক নাম্বারের সাথে ম্যাচিং হচ্ছে। দেখো ক নাম্বারে 3টা, 1 2 3, 3টা কার্বন। হাইড্রোজেন 8টা, 3 2 5 2 7 1 8, 8টা, আর অক্সিজেন গেল, আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা এবারে যে এই কথাটা বলছে দেখো, সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা জারিত করলে শেষ ধাপে বি যৌগ উৎপন্ন হয়। তাহলে এটা কি ছিল? একটা অ্যালকোহল। এটা ছিল একটা অ্যালকোহল। অ্যালকোহলকে ফার্স্টে যদি আমরা জারণ করি, তাহলে কি উৎপন্ন হবে? একটা অ্যালডিহাইড, CHO মূলক বিশিষ্ট একটা কিছু তৈরি হবে। ওইটাকে যখন আমরা আবার জারণ করবো, তাহলে সেখান থেকে কি উৎপন্ন হবে? জৈব অ্যাসিড, CHH, জৈব অ্যাসিড উৎপন্ন হবে, তাই না? তাহলে অ্যালকোহলকে জারণ করলে উৎপন্ন হয় অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে জারণ করলে উৎপন্ন হয় জৈব অ্যাসিড। এখন দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, যে বি যৌগের সোডিয়াম লবণকে সোডা লাইম সহকারে উত্তপ্ত করলে কোন যৌগটি উৎপন্ন হয়? ওকে, ভালো একটা প্রশ্ন। তাহলে আমরা এখন এটা দেখব। ফার্স্টে আসো বি যৌগ, তাহলে CH3 CH2 CHH, এটা আমার বি যৌগ। তাহলে বলছে বি যৌগের সোডিয়াম লবণকে, তার মানে লবণ বানাতে হলে অবশ্যই ক্ষারের সাথে বিক্রিয়া করতে হবে। তখন এখান থেকে উৎপন্ন হবে কি দেখো, CH3 CH2 COONA, সোডিয়াম প্লাস H2O, পানি, মানে
অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে লবণ এবং পানি তৈরি করতে পারে তাহলে এইটা হলো আমার এই যে যৌগটা এই যৌগ হচ্ছে আমার বি যৌগের সোডিয়াম লবণ বি যৌগের সোডিয়াম লবণ এবার বি যৌগের সোডিয়াম লবণকে তার মানে এই লবণটাকে দেখো তাহলে CH3 CH2 COONA বি যৌগের সোডিয়াম লবণকে সোডা লাইম সহকারে উত্তপ্ত করলে সোডা লাইমের সংকেত কি সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ সোডা লাইম সহকারে উত্তপ্ত করব উত্তপ্ত করার পরে কি উৎপন্ন হবে দেখো এই যে এটা মানে অক্সিজেন সহকারে যাবে উৎপন্ন করবে কি উৎপন্ন করবে সোডিয়াম কার্বনেট Na2CO3 সোডিয়াম কার্বনেট আর কি উৎপন্ন হবে এই যে এখান থেকে হচ্ছে এরা আর এখানে আছে হাইড্রোজেন এরা মিলে কি উৎপন্ন করবে CH3 অ্যালকেন তৈরি হয়ে যাচ্ছে তাহলে CH3 অ্যালকেন তৈরি হচ্ছে এখন দেখি আমাদের এখানের অপশনে কি অ্যালকেন আছে তাহলে C2H6 গ নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার কত গ নাম্বার তাহলে আমাদের 117 এর সঠিক অ্যান্সার কত হবে গ নাম্বার আর 116 এর সঠিক অ্যান্সার কত হবে 116 এর সঠিক অ্যান্সারটি হবে ক নাম্বার ওকে তো এইটুকুই ছিল আমাদের অ্যালকোহল প্রস্তুতি রিলেটেড অ্যালডিহাইড প্রস্তুতি রিলেটেড যে এমসিকিউগুলো সেগুলো সো আজ এই পর্যন্তই নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে